অ্যাকচুয়ালি এটা 1100 মেগাওয়াটের দুইটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে রাশিয়া হচ্ছে প্রথম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যারা নিউক্লিয়ার এনার্জি জেনারেশন যারা প্রথম শুরু করে 1950s-এ। এটা খুব সম্ভবত 1954 সালে তারা প্রথম, মানে 53 সালের শেষের দিকে, 53 সালের শেষের দিকে 54 সালের দিকে তারা প্রথম এটা বাণিজ্যিক উৎপাদনে যায়, মানে ছোট আকারে। সেটা খুব সম্ভবত 5 মেগাওয়াটের মতো ছিল আর কি। সেখান থেকে যাত্রা শুরু, আস্তে আস্তে যাত্রা শুরু করতে করতে এখন দেখা যাচ্ছে যে রাশিয়া শুধু আমাদের একটা মাত্র কান্ট্রি যে নিউক্লিয়ার এনার্জিতে বা নিউক্লিয়ার পাওয়ারে যারা এশিয়া, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা সবগুলি কন্টিনেন্টে তাদের অবস্থান আছে। শুধু তাই না, আজকে পৃথিবীতে যতগুলি নিউক্লিয়ার রিঅ্যাক্টর হচ্ছে তার মোর দ্যান, আমি একটু যদি মানে আলোচনা করে নিতে চাই যে নিউক্লিয়ার কথা আমরা যখনই বলি আসলে, এবং এটার একটা রিস্ক কিন্তু থাকে যে বাংলাদেশে হবে কি হবে না, করব কি করব না, এবং এটার ঝুঁকি কি, এরকম একটি ব্যাপার। এবং আপনি আপনার আলোচনা থেকে আপনি বলছিলেন যে আসলে বিশ্বে রাশিয়া কিন্তু প্রথম এই নিউক্লিয়ার এনার্জির ক্ষেত্রে। তো এই এনার্জি ভীতি নিউক্লিয়ারের এটা কেন, মানে এটা কি সেই চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল সেটার কারণে, নাকি এটি একটি আসলে কি এটা হচ্ছে জনসচেতনার একটা অভাব। আপনি মনে করেন যে যে এখন বর্তমানে যে রিঅ্যাক্টর হচ্ছে, এবং আমাদের বাংলাদেশে, আমরা বাংলাদেশ পার্সপেক্টিভটাকে আলোচনা করি, বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা করছে সেখানে যে রিঅ্যাক্টর যেটা দিচ্ছে সেটা হলো 3rd জেনারেশন, 3+1 জেনারেশন। এটা হচ্ছে লেটেস্ট। এবং সেখানে এত সেফটি মানে সেখানে সেফটি মেজারমেন্ট সেখানে আছে, যেখানে যদি কোনো প্লেন অ্যাটাক হয় তবুও সেটাতে কিছু হবে না, মানে সেফটি মেজারটা এরকম আর কি। যে 9 রিক্টার স্কেল, যত রিক্টার স্কেল এখানে ম্যাক্সিমাম ধরে 9 রিক্টার স্কেলও যদি এখানে ভূমিকম্প হয় তবু ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটা প্রোডাকশনে থাকবে। তো এখন যেমন ইন্ডিয়া যেটা করছে, ইন্ডিয়া করছে এখন নিউক্লিয়ার পাওয়ার পার্ক তারা করছে, এবং চায়না তারা ডিক্লেয়ার দিয়েছে যে বাই 2030-তে দে উইল বি নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড ফর নিউক্লিয়ার পাওয়ারের ক্ষেত্রে, নিউক্লিয়ার পাওয়ার ইলেকট্রিসিটি তৈরির ক্ষেত্রে তারা এক নম্বরে প্রতিষ্ঠিত হবে আর কি। এটা হচ্ছে তাদের পরিকল্পনা। আজকে যদি দেখি আমরা যে ফ্রান্সের দিকে তাকাই, ফ্রান্সে কিন্তু মোর দ্যান অ্যাবাউট প্রায় 80% ইলেকট্রিসিটি নিউক্লিয়ার এনার্জি থেকে আসছে। আমরা যদি বেলজিয়ামের দিকে তাকাই মোর দ্যান 50%, আমরা যদি সুইডেনে দেখি মোর দ্যান 40%। তারপর কোরিয়াতে তাদের টার্গেট হচ্ছে বাই 2020 তারা 67%-এ চলে যাবে, বিকজ এটা হলো সাস্টেইনেবল। আজকে ধরেন এখানে মূল জিনিসটা কি, মূল জিনিসটা হচ্ছে ফুয়েল। আর রাশিয়ার সাথে আমাদের যে কন্ট্রাক্টটা সেটা খুবই সুন্দর একটা কন্ট্রাক্ট, যে তারা নিউক্লিয়ার ফুয়েল আমাদেরকে দেবে। সেখানে যে ওয়েস্ট যেটা থাকবে, ওয়েস্টটা তো আপনি জানেন যে এটা খুব রেডিও অ্যাক্টিভ একটা ওয়েস্ট, এবং টোটাল ওয়েস্টটা রাশিয়ান গভর্নমেন্ট এটা সব নিয়ে যাবে রাশিয়াতে, তারা সেটাকে তারা ম্যানেজমেন্ট করবে। তো সুতরাং এইরকম, এইটা দিয়ে তারা কি করবে, এটা তারা ম্যানেজমেন্ট করবে, বা তাদের ওটা রিসাইক্লিং করে তারা অন্য কিছু করবে। তার কারণ অ্যাকচুয়ালি এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে নিউক্লিয়ার ফুয়েল যেটা থাকে, নিউক্লিয়ার ফুয়েলটা কিন্তু বেসিক্যালি এটার মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্ট থাকে হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ হচ্ছে, আপনি যদি মনে করেন যে রাশিয়া প্লাস কাজাকিস্তান, এটা হচ্ছে দুইটা খুব রিসোর্সফুল। আর যদি গ্লোবাল পার্সপেক্টিভ দেখেন, অস্ট্রেলিয়া, কানাডা আর হচ্ছে কাজাকিস্তান, এই তিনজনই প্রায় 64% যে বর্তমান বিশ্বে যে ইউরেনিয়াম সাপ্লাই দেয় তার 64% তিনটা কান্ট্রি সাপ্লাই দেয়। আর যদি মনে করেন যে মানে রাশিয়া প্লাস আপনার ওই কাজাকিস্তান, এই দুইটা কান্ট্রি মিলে যদি ধরেন, তাহলে দে হ্যাভ গট অ্যাবান্ডেন্ট ইউরেনিয়াম, যেটা এই যে নিউক্লিয়ার ফুয়েল তৈরি করার জন্য যেটা ওয়ান অফ দ্য বেসিক ম্যাটেরিয়ালস যেটা লাগতেছে, সেটা তারা এখানে দিচ্ছে। সেটা যে ওয়েস্ট যেটা থাকতেছে বা স্পেন্ড যেটা থাকতেছে সেটা আবার তারা এখান থেকে নিয়ে যায়, তারা তাদের মতো করে ম্যানেজমেন্ট করতেছে। আমি একটু জানার জন্য যে নরমাল ফুয়েল আর ইউরেনিয়াম ফ্লোরের মধ্যে মানে নরমাল ফুয়েলে তো ধরেন যেটা ফসিল ফুয়েল যেটা, সেটা তো ধরেন কার্বন নিঃসরিত হয়, যে আমরা যেটা বলতেছি যে গ্রিন হাউস গ্যাস যেটাতে প্রডিউস হয়, কিন্তু এই যে এটাতে কোনো গ্রিন হাউস কোনো গ্যাস প্রডিউস হয় না নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে
এই যে মানে ওয়েস্ট যেটা থাকতেছে এটা কিন্তু হাইলি রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। তো এই হাইলি রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য স্পেস দরকার। যে স্পেস দরকার, আমাদের একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। তো এখন ধরেন ডেন্সলি পপুলেটেড কান্ট্রির ব্যাপারে কথা থাকে এরকম যে 60s যখন নাকি মানে আমাদের এই পাকিস্তানে, তৎকালীন পাকিস্তানে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা ছিল, একটা ছিল হলো আপনার ইয়েতে এই যে রূপপুরে, আর একটা পাকিস্তানে তারা খুব সম্ভবত 67 অথবা 68-এ তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করলো হচ্ছে লাহোরে, যেখানে পপুলেশন ডেন্সিটি হচ্ছে পার স্কোয়ার কিলোমিটারে 11,000 খুব সম্ভবত 11,000 লোকজন, তাহলে মোস্টলি ডেন্সলি পপুলেটেড এরিয়া। সেখান থেকে তারা সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে। সেটার ধরেন যে ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটি রিডিউস হয়েছে, কিন্তু তারা বিভিন্ন রিনোভেশন করে জোড়াতালি দিয়ে 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 এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে। তো সুতরাং এখন জিনিসটা হচ্ছে কি যে আমরা যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা বসাচ্ছি সেটা কি, এখন আমরা মনে করেন যে ফুকুশিমাতে ছিল মানে ফার্স্ট জেনারেশনের রিঅ্যাক্টর ছিল। তো আমরা এখানে চিন্তা করতেছি যে থার্ড জেনারেশন 3+1 জেনারেশনের রিঅ্যাক্টর আমাদের এখানে তৈরি করছি, কিন্তু আমাদের এখানে আসলে একটু ইনফরমেশনের আমাদের একটু ঘাটতি আছে, যার জন্য আমাদের এই জিনিসগুলি মানুষের ভিতরে মানে যে একটা উৎসাহ, সে মানুষের কাছে এই ইনফরমেশনটা একটু নিয়ে যাওয়া দরকার সবচেয়ে বেশি, এবং সেটা আপনারাই সবচেয়ে ভালো পারেন এই জিনিসটা। তো যে কারণে কিন্তু নানা ধরনের ভুল বোঝাবুঝি, নানা ধরনের সমালোচনা, তো এখন এই মুহূর্তে বিদ্যুতের যে বিষয়টি আছে, এবং আমরা প্রায়শই রেন্টাল বিদ্যুৎ নিয়ে নানান বিতর্কে জড়িয়ে পড়ি, বিশেষ করে রাজনীতিবিদদের মধ্যেও আছে। আমরা সক্ষমতার কথা আপনি বলছিলেন যে 10,000-এর কিছু বেশি বা 9,000-এর 10,000 আছে, এরকম সক্ষমতা 10,000-এর উপরে। সবকিছু মিলে ওভারঅল অবস্থাটা কি? ওভারঅল অবস্থা আমাদের কিন্তু মানে আমি বললাম যে প্রথমে বললাম যে আমাদের বিদ্যুৎ সেক্টরের যে অবস্থা সত্যিকার অর্থে আমরা একটা সহনীয় অবস্থার মধ্যে আছে, কিন্তু সেখানে যেমন ফসিল ফুয়েলের যে দাম এবং সে হারে গভর্নমেন্ট যেভাবে ভর্তুকি দেয়, ধরেন 27 টাকা করে মানে প্রোডাকশন করে তাকে দিতে হচ্ছে খুব সম্ভবত 7-8 টাকা করে। তো সুতরাং এত বড় ভর্তুকি দিয়ে দেওয়া ছাড়া তো কোনো উপায় নাই। হ্যাঁ, এটা তো কোনো উপায় নেই। আবার বন্ধ রাখলে সেটাও আবার বন্ধ রাখলেও তো সেটা তো তাদেরকে দিতে হচ্ছে। তো সুতরাং এই জায়গার মধ্যে থাকতে হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ধরেন আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে যে গভীর সমুদ্রে আমাদের যে মেরিটাইম বাউন্ডারির ব্যাপার যেটা আমাদের এখন সেটেল হয়ে গেছে। এখন আমরা টোটালি 26টা ব্লক পেয়েছি টোটাল। এখন 26টা ব্লকের মধ্যে আমরা 2টা দিয়েছি হচ্ছে ইয়েকে, ওই ওএনজিসি কে, ইন্ডিয়ান ভারতীয়, আর কনকো ফিলিপস ইউএসএ তাদেরকে দিয়েছি হলো আমরা 2টা, আর একটা দিয়েছি আমরা ক্রিস এনার্জি, এটা বেসিক্যালি ইংলিশ বা সিঙ্গাপুর বেসড কোম্পানি। এই 5টা ব্লক আমরা দিয়েছি। এখন পর্যন্ত আমাদের কাছে 21টা ব্লক আছে। এই 21টা ব্লকে যদি ধরেন প্রোডাকশনে যদি যায় এবং সত্যিকার অর্থে আমরা আশা করতেছি যে ভালো পরিমাণ একটা তেল গ্যাসের মানে উপাত্ত পাওয়া যাবে, তাহলে আমাদের সমস্ত দেশের চেহারা একদম পুরোপুরি বদলে যাবে। মানে যদি আমরা সেগুলো সঠিকভাবে আহরণ করতে পারি, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে পারি। আমার একটা বেশ আগ্রহের ব্যাপার যে আমরা দেখেছি যে বড় বড় প্রজেক্ট গুলোতে ওয়ার্ল্ড ব্যাংক বা জাইকা বা আন্তর্জাতিক ঋণ সংস্থাগুলো যারা আছে তারা কিন্তু অর্থ দিয়ে থাকে। বিদ্যুৎ সেক্টরটা এত স্পর্শকাতর একটা বিষয় বা একটা নাজুক একটা বিষয় একটা সময় ছিল, ওয়ার্ল্ড ব্যাংকের বেশ কয়েকবার আসারও কথা ছিল, এবং এই ধরনের প্রজেক্ট গুলোতে ওয়ার্ল্ড ব্যাংকরা কেন আসে না বা বড় বড় দাতা গোষ্ঠীরা কেন আসে না? দেখেন, আমরা প্রথমে যদি মনে করেন যে এডিবি ফাইন্যান্সড যে প্রজেক্টগুলি বাংলাদেশে আছে তারা হচ্ছে খুবই কন্ডিশনগুলি এরকম করে, সেই কন্ডিশনে কিন্তু কোয়ালিটি প্যারামিটারটা মেনটেন করা হয় না, মানে করেই না সেটা। যার জন্য হয় কি, সেটা প্রাইস প্যারামিটার হচ্ছে একটা অন্যতম ফ্যাক্টর। সুতরাং সাপ্লায়াররা, আমি কোনো পার্টিকুলার কোনো কান্ট্রির নাম আমি উল্লেখ করতে চাই না, কিন্তু যেসব সাপ্লায়াররা যে প্যারামিটারের জিনিস দেয় জাস্ট টেন্ডার স্পেসিফিকেশনটা হুবহু ফলো করে। যদি কন্ট্রাক্ট থাকে যে 10 দিন চলবে, সেটা দেখা যাবে 11 দিন চলার পরে সেটা বন্ধ হয়ে গেল। আবার তোমরা চাও আমাদের যে ডেমো ট্রেনের অবস্থা দেখেন, টঙ্গীতে পাওয়ার প্ল্যান্টের অবস্থা দেখেন, এ তো সব ইতিহাস আমাদেরকে জানা। তো সুতরাং তাদের এইসব সোকল টেন্ডারের মাধ্যমে যেটা হচ্ছে, পৃথিবীর সমস্ত জাঙ্ক মেশিনারিজ আমাদের দেশের অনুপ্রবেশ ঘটছে।
এবং তাদেরকে যদি বলা যায় না এটাকে ভেন্ডর লিস্ট দিতে হবে, এই ভেন্ডরের কাছ থেকে কিনতে হবে, আমরা না কিনেছি, হ্যাঁ, আমরা হ্যাঁ, কন্ডিশনাল করতে পারবো না। হ্যাঁ। তো মানে শুধু কি এই কারণে এই ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ তারা আসছে না এই সেক্টরে? আমাদের আমাদের যেটা মনে হয় যে আমাদের খুব স্ট্রং কোন সাস্টেইনেবল কোন প্রজেক্টের মধ্যে তাদের স্ট্রং পার্টিসিপেশন ওইভাবে দেখা যায় না, যেটা আমাদের নিজস্ব তহবিল থেকে আমরা যে ধরনের সাস্টেইনেবল প্রজেক্ট করি তারা যেগুলি দিতে চায় মোরলেস আমার কাছে মনে হয় একটা আই ওয়াশ টাইপের একটা আইওয়াস এবং এর মধ্যে রাজনীতির একটা ব্যাপার, রাজনীতির একটা ব্যাপার, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এটি কি বিদ্যুৎ সেক্টরের মানে অন্তরায় কিনা, যে এই রাজনীতির বিষয়টা কিন্তু সব সরকারের আমলে দেখেছি যে বিদ্যুৎ নিয়ে একটা রাজনীতি বা বিদ্যুতের পরিস্থিতিটিকে আরো উস্কে দেয়। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে লক্ষ্মীপুরের একটি ঘটনা, যে বিদ্যুতের দাবিতে মিছিল এবং সেটির নেতৃত্ব দিয়েছে শিবিরের সভাপতি, এবং সেটি নিয়ে গোলাগুলি এবং থানা আক্রমণ এবং থানা ভাঙচুর, থানার জ্বালিয়ে দেওয়ার ঘটনা আমরা জানিয়েছি। তো এই আরো রাজনীতি ঘটতে পারে এরকম, যদি সরকার সুযোগ দেয়। তাহলে সুযোগও দেয়া হচ্ছে কেন, বা এরাই রাজনৈতিক ফায়দাটা কেন নিচ্ছে? আমাদের আসলে কি করণীয়? আমাদের আসলে সবচেয়ে বেশি করণীয় হচ্ছে যে আমাদের এই এনার্জি সেক্টরটাকে, বিশেষ করে ধরেন আমাদের দেশের যে এনার্জি রিসোর্সেস যেটা আছে, আমাদের দেশের যে তেল এবং গ্যাস অনুসন্ধান এবং দ্রুত আহরণ করে আমাদেরকে যত দূর সম্ভব এটাকে কাজে লাগাতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের দেশের তেল এবং গ্যাস যে সম্ভাবনা যতটুকু আছে ততটুকু দ্রুত কাজে লাগাতে হবে। তার পাশাপাশি আমাদের যেমন আজকে আমরা একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করেছি, দিস ইজ নট এনাফ। আমাদের মিনিমাম 5টা যদি আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করি তাহলে দেখা যাবে যে আমাদের প্রোডাকশন কস্ট মিনিমাম 30 to 35% কমে যাবে। হ্যাঁ, এবং এটা হলেই কিন্তু মানুষের কাছে সামগ্রিক পরিবর্তন ঘটবে, খুব বেশি বেশি হবে। এবং আমাদের জাতিকে বুঝাতে হবে যে আজকে পৃথিবীতে ধরেন জাতিসংঘ ঘোষিত 192টি কান্ট্রি, বা ধরেন ওইভাবে ধরলাম 195, আমরা 195 বলি আর 192 যেটাই বলি না কেন, আজকে আমরা নিউক্লিয়ার পাওয়ার এনার্জিতে আমাদের পজিশন হতে যাচ্ছে 34। 31 ছিল, 2টা কান্ট্রি যোগ হচ্ছে এর মধ্যে, একটা হলো সংযুক্ত আরব আমিরাত আর একটা হচ্ছে বেলারুশ। তাহলে 32, 33, 34তে আছি বাংলাদেশ। তো তাহলে বাংলাদেশের জন্য একটা প্রাইড করার ব্যাপার যে বর্তমান সরকার বাংলাদেশকে নিউক্লিয়ার পাওয়ার এনার্জি তৈরি করার যে একটা অবস্থানে নিয়ে যাচ্ছে, আমরা 34তম কান্ট্রি হতে যাচ্ছি। এটা কিন্তু আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। সেই গর্বটাকে আমাদেরকে কিন্তু প্রকাশ করতে হবে, পজিটিভলি করতে হবে। তাহলে কিন্তু আমাদের একটা আশার জায়গাটা তৈরি করতে হবে। আমরা কি করছি, সরকার অনেক কিছু করছে, কিন্তু সরকারের যেটা প্রকাশ করা দরকার এবং এই যে এনার্জি সম্পর্কে যে ভীতি, নানা সমালোচনা, যে ফুকুশিমাতে কি হয়েছে, তো ফুকুশিমাতে কোন জেনারেশনের রিঅ্যাক্টর ছিল, আমরা যেটা করি সেটা কোন জেনারেশন রিঅ্যাক্টর। এখন একজন সায়েন্টিস্ট যদি সেটাকে বুঝে সেটাকে যদি মিস ইন্টারপ্রেট করে তাহলে তো আমাদের কিছু করার নাই। দাদা, আমি অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর থেকে ফিরে এসে আবার নানা বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গে।